হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি থার্ড সেমিস্টারদের জন্য আর একটা প্র্যাকটিক্যালের ভিডিও। আগের দিন আমরা ডিসকাস করেছিলাম অ্যাবাউট 3 ইয়ার মুভিং অ্যাভারেজ নিয়ে, যেটা টাইম সিরিজেরই আর একটা পার্ট। তো আজকে আমরা সেই একই ক্যালকুলেশন করব, শুধু 4 ইয়ার এবং 5 ইয়ার বেসড। তার মানে আজ আমরা শিখব হচ্ছে 4 ইয়ার অ্যান্ড 5 ইয়ার্সের মুভিং অ্যাভারেজ কীভাবে বার করতে হয় এবং তার ক্যালকুলেশনের মেথডস কী। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আচ্ছা, একটা জিনিস বলি যে ক্যালকুলেশনের প্রসেসটা কিন্তু সেম। আগে যেরকমভাবে করিয়েছিলাম 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ, যারা এখনও পর্যন্ত আমার সেই ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই একবার চেক আউট করে নিও। প্রসেসটা একই, শুধু 4 বছর এবং 5 বছরের জন্য এগুলো ক্যালকুলেট করা হবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ডেটা দেওয়া রয়েছে। ডেটাটা হচ্ছে একটা ইয়ার এবং তার সেলিংসের বিভিন্ন রকম সেলের যে টোটাল অ্যাভারেজ, টোটাল যে অ্যামাউন্টগুলো হয় বা ফ্রিকোয়েন্সিগুলো হয় সেটা দেওয়া রয়েছে। এখানে টোটাল তোমাদের দেখতেই পাচ্ছ যে 7খানা ইয়ার দেওয়া রয়েছে, তার বেসিসে সেলস দেওয়া রয়েছে। এর পাশে পাশে কলাম ওয়াইজ আমি দুখানা জিনিস ক্যালকুলেট করবো। দুখানা কিন্তু তোমাদের পরীক্ষায় একসাথে আসবে না, এলে নয় 4 ইয়ার মুভিং অ্যাভারেজ আসবে, নাহলে 5 ইয়ার মুভিং অ্যাভারেজ। যেহেতু ক্যালকুলেশনটা প্রায় সেম, সেই জন্য আমি একসাথেই দিয়ে দিলাম ক্যালকুলেশনটা, ঠিক আছে? তো দেখো, ফার্স্টে যেটা আমাদের করতে হবে, ফার্স্টে 4 বছর মুভিং অ্যাভারেজ বা 4 ইয়ার মুভিং অ্যাভারেজের জন্য প্রথম যে 4টে ইয়ারের অ্যামাউন্টটা আছে সেটাকে যোগ করতে হবে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম যে 3টে সালের যে সেলসের অ্যামাউন্টটা ছিল 30, তারপরেটা ছিল 36, তারপরটা ছিল 39 অ্যান্ড দেন তারপরটা 33। এই 4টেকেই আমি যোগ করব। ফার্স্ট কাজ আমার এই 4টেকে যোগ করা, তারপরেরটা নেক্সট 4টেকে যোগ করা এবং তারপরে আবার নেক্সট 4টে এবং তারপরে নেক্সট 4টে। তারপরেই দেখো এখানে যেমন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছ প্রথমেরটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। আগেটা 33 ছিল, ওটাকে অফ করে তারপর থেকে নিয়েছি 36, 39, 33, 39। ওকে, নেক্সটেরটা আবার দেখো, আবার 33, 36 দুটোই বাদ দিয়ে দিয়েছি, তারপর থেকে আরও 4টে নিয়েছি 39, 33, 39 অ্যান্ড 45। আবার যদি আমরা নেক্সটেরটা মানে এইভাবে প্রতিটা মানে একটা করে বাদ দিয়ে দিয়ে আমি নেক্সট 4টে করে যোগ করব। আবার লাস্টেরটায় দেখো, আবার 39টাকে আমি বাদ দিয়ে দিয়েছি, এখানে গিয়ে 33 প্লাস 39 প্লাস 45 প্লাস 42। আমার কিন্তু ডেটা শেষ, তার মানে আমার ক্যালকুলেশনও শেষ। এবার যেটা দেখো ক্যালকুলেশন টেবিলে 4 ইয়ার মুভিং অ্যাভারেজ, দেখো 4 নাম্বারটা কি, একটা ইভেন নাম্বার। আমরা সবাই জানি যে এটা একটা জোড় সংখ্যা। তো ইভেন নাম্বার হলে কি হয়, তার মাঝে তো কিছু পড়ে না, তাই না? 3 ইয়ার মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে যেহেতু 3 একটা অড নাম্বার, তাই দুটোর মাঝে একটাকে আমি পেতাম। 3টে সাল মানে ওপরের একটা সাল, নিচের একটা সাল, মাঝের একটা সাল। কিন্তু এক্ষেত্রে তো 4টে সাল, আমি মাঝে তো কিছু পাচ্ছি না। তার জন্য যে টোটাল অ্যামাউন্টগুলো আমরা পেলাম সেগুলো কিন্তু লাইনের মাঝে লিখবো। লাইনের মাঝে মানে 4 বছরের মাঝে কি মানে ওপরে দুটো সাল, নিচে দুটো সাল, তাদের মিডল দিয়ে যে লাইনটা গেছে সেই লাইনের মাঝ বরাবর করে আমরা ফিগারগুলো লিখব। এটাই হচ্ছে অড অ্যান্ড ইভেনের মধ্যে পার্থক্য, আর এটাই মনে রাখতে হয়, ঠিক আছে? প্রতিটা ক্ষেত্রেই দেখো যে টোটাল অ্যামাউন্টটা আমি বসিয়েছি সেটা কিন্তু লাইনের মাঝ বরাবর বসিয়েছি, কারণ আমি যে যোগফলটা বার করছি সেটা 4 বছরের যোগফল, এবং সেই 4 বছরের মধ্যে ইকুয়ালি যাতে ডিস্ট্রিবিউটেড হয় জিনিসটা, তার জন্য 2 বছর পেরিয়ে যাওয়ার যে লাইনটা এবং নিচের 2 বছরের মাঝের যে লাইনটা পড়ছে সেই লাইনের মাঝ বরাবর আমরা মানে টোটাল 4 ইয়ার মুভিং টোটালটা আমরা বসিয়ে দিয়েছি। বোঝাতে পারলাম? এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এরই অ্যাভারেজ। অ্যাভারেজ বার করার নিয়ম তোমরা সবাই জানো, নতুন করে এখানে বলার কিছু নেই। যে টোটাল অ্যামাউন্ট আমাদের 4 ইয়ার মুভিং টোটালটা বেড়েছে, সেই টোটালগুলোকে ইন্ডিভিজুয়ালি আমরা 4 দিয়ে ডিভাইড করবো, কারণ এটা 4 বছরের জন্য। 4 দিয়ে ডিভাইড করে আমি বসিয়ে দিয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্রতিটা কলাম ওয়াইজ যেরকম ছিল সেই ভ্যালুগুলোকে আমি বসিয়ে দিয়েছি। এটাও সেমভাবে আমি কলামের মাঝের যে লাইনটা সেখানেই বসাবো, কারণ এটাও কিন্তু 4 বছর মুভিং অ্যাভারেজকে রিপ্রেজেন্ট করছে, মানে 4 বছরের অ্যাভারেজকে রিপ্রেজেন্ট করছে। ওকে, আর একটা জিনিস বলি যেটা অনেক স্টুডেন্টের মধ্যেই কনফিউশন থাকে, সেটা হচ্ছে পয়েন্টের পর বা দশমিকের পর আমরা কটা ফিগার বসাবো ম্যাম। এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো। চেষ্টা করবে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ওয়াইজ পয়েন্টের পর 2টো ফিগার বসাতে। এরপরে আমরা চলে যাব 5 ইয়ার্স মুভিং অ্যাভারেজের ক্যালকুলেশনের ক্ষেত্রে। ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, 5টা সাল, রাইট? এবার 5টা বছরকে আমি যোগ করবো, তার মানে 30, 36, 39, 33 অ্যান্ড 39।
রাইট? তবে 30, 36, 39, 33, 39 এইগুলোকে যোগ করেছি, দেখতে পেলে। পরেরটাও সেমভাবে যাবে। দেখো আমরা পরেরটাতে সেম করেছি, ফার্স্টেরটা বাদ দিয়ে দিয়েছি। এবার এখানে আমাদের টোটাল ছিল হচ্ছে 8খানা ডেটা, সরি 7খানা ডেটা। তো 7খানা ডেটার মধ্যে আমরা 5 ইয়ার্স মুভিং অ্যাভারেজ কটাই বা পাবো? দুটো পাবো, এর বেশি তো আর আসছে না, তাই না, ক্যালকুলেশন ওয়াইজ। তো আমরা ওটাকে যোগ করে নিলাম এবং 5 বছর করে ধরে যোগ করে নিলাম এবং কলামের মাঝে বসালাম। এবার এটাই হচ্ছে এখানে বোঝার বিষয়। দেখো এখানে কিন্তু আমি কি করেছি, মাঝে বসিয়েছি, মানে একটা ফিগার, একটা ঘরের মাঝে বসাতে পেরেছি। আমাকে আর দুটো মানে একটা লাইনের মাঝখান বরাবর বসাতে হয়নি। কেন হলো না? কারণ 5 নাম্বারটা হচ্ছে অড নাম্বার, রাইট? তার মানে কি, আমি যদি ওপরে দুটো ছাড়ি, নিচের দুটো ছাড়ি, তাহলে মাঝে আমার একটা ফিগার থাকছে, সেই মাঝের ফিগারটা বরাবর আমাকে বসাতে হবে। তাই দেখো ওপরে দুটো ঘর ফাঁকা রয়েছে, কারণ এটা দুটো ঘরকে ছেড়ে 3 নম্বর ঘরে আমাদের 5 ইয়ার্স টোটালটা, মুভিং টোটালটা বসাতে পারছি। সেই জন্য এখানে বসিয়েছি দেখো 177, তারপরে 5টা যোগ করে পেয়েছি 192, অ্যান্ড দেন লাস্টের 5টা যোগ করে পেয়েছি 198 হলো। আর একটা জিনিস নোটিস করো বা লক্ষ্য রেখো, যে যখনই এরকম 5 ইয়ার্স, 4 ইয়ার্স, 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ তোমরা করছো, তখন কিন্তু ওপর নিচে গ্যাপিংটা সেম হবে। দেখো ওপরে যদি দুটো ঘর ফাঁকা থাকে, নিচেও দুটো ঘর ফাঁকা থাকবে। ওপরে যদি একটা ঘর ফাঁকা থাকে, নিচেও একটা ঘর ফাঁকা থাকবে। তবেই তোমার ক্যালকুলেশনটা ঠিকঠাক যাচ্ছে। এটা একটু নোটিস করে করে করো যখন করবে। এবার এটার আবার অ্যাভারেজ বার করবো। অ্যাভারেজ বার করতে একই প্রসেস, প্রতিটা যে ভ্যালু আমার বেরিয়েছিল 5 ইয়ার্স মুভিং টোটালের, সেই ভ্যালুটাকেই আমি আবার মানে 5 দিয়ে ডিভাইড করে নিয়েছি। 5 দিয়ে ডিভাইড করে সেই ভ্যালুগুলোকে আমি কলামের পাশে বসিয়ে নিয়েছি। আশা করতে বোঝাতে পেরেছি, কোনো ডাউটস আর নেই এটা নিয়ে। তো এইভাবেই 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ অ্যান্ড 5 ইয়ার্স মুভিং অ্যাভারেজের ক্যালকুলেশন আমি কমপ্লিট করে নিয়েছি। এবার যেটা ড্রয়িংয়ের ক্ষেত্রে করতে হবে, সেম অ্যাজ 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ, যেরকম 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে ড্রয়িং করিয়েছিলাম লাইন গ্রাফের মাধ্যমে, সেম জিনিস হবে। শুধু দেখবে যত ইয়ার্স বাড়তে থাকবে তত ওই অ্যাভারেজের যে লাইনটা হয় সেটার পয়েন্টের সংখ্যা কমতে থাকবে। ব্যাস এইটুকুই ডিফারেন্স, আর কিছুই নেই এখানে। তো এই ছিল আজকের সেশন। আশা করছি সবাই খুব সহজে বুঝে গেছো। আর একটা মানে আমাদের প্র্যাকটিক্যালের সেকশন কমপ্লিট করে দিলাম আজকে। আর এটার ইন্টারপ্রিটেশন নিয়ে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে, যাদের তো সবার জন্যই আমি ইন্টারপ্রিটেশন দেবো, ডেফিনেটলি দেবো। সেটার জন্য সবাই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হয়ে যাও। তোমরা নিশ্চয়ই জানো, অনেকেই জয়েন্ট রয়েছো। যারা নতুন, যারা এখনও পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হওনি, তাদের জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই জয়েন হয়ে যাও। এখানে প্রতিদিন আমি আপডেট দিই, কোন ভিডিও আসছে, কোন ভিডিও নিয়ে আলোচনা হচ্ছে। কোনো কিছু কোয়ারিজ থাকলে, কোনো জেনারেল জিনিস তোমাদের দেওয়ার থাকলে আমি কিন্তু সেখানে প্রোভাইড করে থাকি। তো অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে যাও, যেখানে আমি প্রতিটা টপিকের ওপরে থাকা প্র্যাকটিক্যালের ইন্টারপ্রিটেশন প্রোভাইড করব। এবং ইচ্ছে আছে পরের বারে আমি তোমাদের কাছে নিয়ে আসবো জিম্যাপ, যেটা সবার একটা ইন্টারেস্টিং পার্ট, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, জিওলজিক্যাল স্ট্রাকচারের বা জিওলজির একটা খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যালের পার্ট। সেটা আমি নেক্সট দিন নিয়ে আসতে চলেছি। তো চলো আজ এই পর্যন্তই। আশা করছি বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। বাই।